কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 6 সেমিস্টারে পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষা বিজ্ঞানের জিই বিষয়টি রয়েছে। তো জিই এডুকেশনের আজকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা 6 সেমিস্টারের এই বছরের সাজেশন কপি সংগ্রহ করবে, যেমন তোমরা এখন আপাতত পেয়ে যাবে বাংলা ডিএসসি জিই এসএসসি, রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি জিই এসএসসি, ইতিহাসের ডিএসসি জিই এসএসসি, শিক্ষাবিজ্ঞান ডিএসসি এবং জিই, দর্শনের জিই এবং সংস্কৃত ডিএসসি। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা বিষয়ের দাম ডিএসসি পেপারের জন্য 150 টাকা, জিইর জন্য 150 টাকা, এসএসসির জন্য 100 টাকা। তো পিডিএফগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো 6 সেমিস্টার জিই এডুকেশনের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, সমাজবিজ্ঞান কি? উত্তর, যে শাস্ত্র সমাজের উৎপত্তি, বিকাশ, প্রত্যয় ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সকল দিক থেকে পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করে সেই বিজ্ঞানময় শাস্ত্রকে সমাজবিজ্ঞান বলে। সমাজ তত্ত্ব কি? উত্তর, যে সামাজিক বিজ্ঞানের যে শাখা ব্যক্তি ও সমাজ এবং যাবতীয় সামাজিক বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সহকারে আলোচনা করে তাকে সমাজতত্ত্ব বলা হয়। সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তর, সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো সোসিওলজি, যা ল্যাটিন শব্দ সোসাস এবং গ্রিক শব্দ লজসের সমন্বয়ে তৈরি। সোসাসের অর্থ সমাজ এবং লোজসের অর্থ জ্ঞান। সুতরাং সোসিওলজি বা সমাজতত্ত্বের ব্যুৎপত্তিগত অর্থ হলো সমাজ সম্পর্কিত জ্ঞান। পরের প্রশ্ন, সমাজ এবং রাষ্ট্র বিষয়ক 2টি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। উত্তর দেখো, প্লেটোর লেখা রিপাবলিক এবং অ্যারিস্টটলের লেখা পলিটিক্স। সমাজ দর্শন কি? উত্তর, সমাজ দর্শন হলো সমাজের ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি বিচার করা। সমাজের দার্শনিক আলোচনার গুণগত মান বিচার করাই হলো সমাজ দর্শনের কাজ। সমাজ দর্শনের কয়টি দিক ও কি কি? উত্তর, সমাজ দর্শনের 2টি দিক, যৌক্তিক এবং গঠনমূলক। সমাজ ও রাষ্ট্র দর্শনের সম্পর্ক কি? উত্তর, প্রত্যেক বিজ্ঞান বিশেষ বিশেষ তথ্য বা ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে কতগুলি নিয়ম বা মতবাদ প্রবর্তন করে এবং সেই সব মতবাদ বা নিয়মের ঘটনার ব্যাখ্যা প্রদান করে। কাজেই বিজ্ঞানের লক্ষ্য হলো ব্যাখ্যা প্রদান আর দর্শনের লক্ষ্য হলো মতবাদের যৌক্তিকতা প্রদর্শন। বিজ্ঞান ও দর্শনের পার্থক্য লেখো। উত্তর, বিজ্ঞান বস্তুনিষ্ঠ ঘটনা যেভাবে ঘটে সেটাই বিজ্ঞানের আলোচ্য বিষয়। অপরদিকে দর্শন আদর্শনিষ্ঠ কোনো এক আদর্শের প্রেক্ষিতে মতবাদের আলোচনা করে। সংঘ বা সমিতি কি? উত্তর, ম্যাকাইভারের মতে যখন কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে মুষ্টিমেয় লোক সমাজবদ্ধ হয় তখন তাকে বলা হয় সংঘ বা সমিতি, যেমন ক্লাব, ধর্মীয় সংগঠন, বিদ্যালয় ইত্যাদি। গোষ্ঠী কি? উত্তর, গোষ্ঠী বলতে বোঝায় যে কোনো মানব সমষ্টি যারা পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কে আবদ্ধ থাকে। সামাজিক গোষ্ঠী কয় প্রকার ও কী কী? উত্তর, 2 প্রকার, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী। প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী বলতে কী বোঝো? উত্তর, প্রাথমিক গোষ্ঠী হলো এমন একটি গোষ্ঠী যা তার সদস্যদের মুখোমুখি সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সাহচর্যের উপর প্রতিষ্ঠিত। এই ধরনের পারস্পরিক সম্পর্কের মধ্যে মিশে থাকে ঘনিষ্ঠতা, অন্তরঙ্গতা। এই অন্তরঙ্গতা তার সদস্যদের মধ্যে গভীর আমরাবোধ সঞ্চারিত করে। এই আমরাবোধই হলো প্রাথমিক গোষ্ঠীর এক এবং অখণ্ড বৈশিষ্ট্যের পরিচয়বাহী, যেমন কি পরিবার, শিশুদের খেলার ঘর, আড্ডাখানা ইত্যাদি। প্রাথমিক গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে প্রাথমিক সম্পর্ক। প্রাথমিক গোষ্ঠীর অপরিহার্য বিষয়ই হলো তার সদস্যদের প্রত্যক্ষ বা মুখোমুখি সম্পর্ক। প্রত্যক্ষ যোগাযোগই প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রাথমিক সম্পর্ক স্থাপন করে থাকে। এই সম্পর্ক সাধারণত এক ও অভিন্ন। পরেরটা, উদ্দেশ্যর অভিন্নতা। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্য ও মনোভাব কম বেশি অভিন্ন ও সমজাতীয় হয়ে থাকে। সদস্যরা তাদের এই অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য সমবেতভাবে সচেষ্ট হয়। অধ্যাপক কিংসলে ডেভিসের মতে প্রাথমিক গোষ্ঠীর অন্তর্গত সদস্যদের উদ্দেশ্যগত অভিন্নতা গোষ্ঠীর মধ্যে ব্যক্তিত্বের এক মনস্তাত্ত্বিক ঐক্য সৃষ্টি করে। গৌণ গোষ্ঠী বলতে কী বোঝো? উত্তর, যে সকল সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকে না, বরং তাদের মাঝে বিদ্যমান সম্পর্কটা পরোক্ষ, তাদের গৌণ গোষ্ঠী বলা হয়। যেমন সংঘ, রাজনৈতিক গোষ্ঠী, শ্রমিক গোষ্ঠী। গৌণ গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, গৌণ গোষ্ঠীর সদস্যপদ সম্প্রসারিত এবং আয়তন ব্যাপক, অর্থাৎ সারা বিশ্বজুড়ে গৌণ গোষ্ঠীর পরিব্যাপ্তি থাকতে পারে, যেমন জাতিসংঘ, বহুজাতিক কোম্পানি ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে গৌণ গোষ্ঠীর সদস্যদের মাঝে সহযোগিতা ও সাধারণত পরোক্ষ, এটি আপনা আপনি গঠিত হয় না। গৌণ গোষ্ঠী গঠন করতে হলে কতগুলি অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য থাকা একান্ত প্রয়োজনীয়। মধ্যবর্তী গোষ্ঠী বা অন্তর্বর্তী গোষ্ঠী কি? উত্তর, প্রাথমিক বা মুখ্য গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য যেমন মধ্যবর্তী গোষ্ঠীতে থাকে, তেমনি আবার গৌণ গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্যও এই গোষ্ঠীতে থাকে। মুখ্য ও গৌণ গোষ্ঠীর উভয় বৈশিষ্ট্য থাকার জন্য একে মধ্যবর্তী গোষ্ঠী বলা হয়। অস্থায়ী গোষ্ঠী কি?
রাস্তায় সমাবেশটি যেমন হঠাৎ দেখা যায় তেমনি হঠাৎই তার অবসান ঘটে, একে অস্থায়ী গোষ্ঠী বলা হয়। চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরির বা ক্রমনিম্ন পরিশ্রম নীতি কি? লর্ড উইলিয়াম বেন্টিংকের আইন সচিব টমাস মেকলে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক ছিলেন। তিনি চেয়েছিলেন ভারতীয় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে বলে। তারা রক্তের দিক থেকে হবে ভারতীয়, কিন্তু রুচি, ভাবধারা, মতাদর্শ শিক্ষিত হলেও বুদ্ধিতে হয়ে উঠবে ইংরেজ। সেই শিক্ষা দ্বারা স্বাভাবিকভাবে নিম্ন স্তরে নেমে আসবে। মেকলের এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। শিক্ষাক্ষেত্রে 1829 খ্রিস্টাব্দের সনদের গুরুত্বগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদের গুরুত্ব ছিল, এর দ্বারা কোম্পানি প্রতি বছর 1,00,000 টাকা ভারতীয় শিক্ষার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেয়। ভারত 2 নম্বর হচ্ছে ভারতের জনশিক্ষার নীতি নির্ধারণের উদ্দেশ্যে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 19 শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান্টির নেতৃত্বে তার অনুগামী একদল যুবক বাংলার সমাজ সংস্কারের উদ্দেশ্যে এক চরমপন্থী আন্দোলনের সূচনা করেন। ডিরোজি ও তার অনুগামী ছাত্রমণ্ডলী নব্যবঙ্গ নামে পরিচিত এবং তাদের আন্দোলনকে নব্যবঙ্গ আন্দোলন বলা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রসিককৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী এবং দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। পরের প্রশ্নগুলো খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আপলোড করা হবে। আর যারা মনে করছো পিডিএফ কপিটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা 6 সেমিস্টারে যদি সংগ্রহ করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।